তো আজকে আমাদের পড়া হচ্ছে তৃতীয় অধ্যায়ের শুরু হচ্ছে আজকে আমাদের প্রথম অধ্যায়ের 10টা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু ক্লাস শেষ করে ফেলছি, তাই না? তো আজকে আমরা ভাইয়া প্রথম অধ্যায় পরীক্ষা না? হ্যাঁ, রবিবার দিন পরীক্ষা, সেটা তো গ্রুপে বলে দেওয়া হয়েছে, অবশ্য তোমরা জানো বিষয়টা। ঠিক আছে। হুম। রবিবার দিন প্রথম এক্সাম। অধ্যায় ধরে সৃজনশীল, তারপর সব ধরনের পরীক্ষা একবারে হবে, অবজেক্টিভ এবং সৃজনশীল দুইটাই একসঙ্গে। তোমার হচ্ছে 3 ঘন্টা দিব না, তোমাদের সময় থাকবে হচ্ছে 7:30 থেকে 10টা, 2.5 ঘন্টা। আর বাকি 15 মিনিটের মধ্যে ছবি উঠায় তোমরা হচ্ছে গ্রুপে দিবা, কিন্তু গ্রুপে যখন ছবি দিবা তখন হচ্ছে একবারে দিবা। আমার কথা বুঝতে পারছো? মানে সব একবারে সিলেক্ট করে তারপরে দিবা, একটা একটা করে দিলে একটা একটা করে আসবে। আমার দেখতে একটু কষ্ট হবে, অসুবিধা হবে। হ্যাঁ, বুঝা গেছে? আর সৃজনশীল কয়টা আসবে না কেন? সৃজনশীল তোমার হচ্ছে 5টা লিখতে হবে, 5টাই দেবো, 5টাই লিখতে হবে। ঠিক আছে। হুম। আর অবজেক্টিভ আচ্ছা 25টা থাকবে। আর 5টার মধ্যে 5টায়। আর যখন আমরা ফাইনাল মডেল টেস্ট নেব, বা ফাইনাল আমাদের সব পড়াশোনা শেষ করে যখন আমরা ফাইনাল মডেল টেস্ট নিব, তখন হচ্ছে সৃজনশীল 8টার মধ্যে 5টা লিখতে হবে। বোঝা গেছে? সেরকম ভাবে আচ্ছা, কোশ্চেন করা হবে। তা এখন যেহেতু আমরা একটা নির্দিষ্ট অধ্যায় করতেছি, তাই আমরা টাইমও কম দিব, এবং তোমার হচ্ছে লিখতে হবে আবার 5টা, যেহেতু একই অধ্যায়ের। ঠিক আছে, এই জন্য। আচ্ছা। আচ্ছা এই হচ্ছে বিষয়। আর এক্সামের বিষয় তোমরা মোটামুটি অবগত হয়েই গেছো। এ বিষয়ে আর কথা না বলি, বলা দরকার হলে আমরা গ্রুপে কথা বলবো, যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আজকে অনেক পড়াশোনা করা লাগবে। আচ্ছা। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শুরু করতেছি। আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও কি নেটওয়ার্কিং। আচ্ছা। তো এখন দেখো, বহুমাত্রিক যোগাযোগ এক চারণ ক্ষেত্রে পরিণত হয়েছে বর্তমানে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বিষয়টি মূলত যোগাযোগ বা কমিউনিকেশনের চরম উৎকর্ষতার ফসল। এই যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বিষয়টি মূলত যে যোগাযোগ বা কমিউনিকেশনের একটা চরম উৎকর্ষ ফসল, এই জিনিসটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে পড়াশোনা করে আসছি, তাই না? আর যারা এখনো প্রথম অধ্যায়ে ক্লাস করনি, তাদের ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আছে, বা বিশেষ করে আমি আনলিস্টেড করে রাখছি, বা ইউটিউবে তোমরা পাওয়া, অথবা ইউটিউবে তো ওইরকম তোমরা পাবা না। পেতে হলে তোমাদের মেসেঞ্জার গ্রুপে আসতে হবে। আমার মেসেঞ্জার গ্রুপ থেকে তোমরা হচ্ছে করবা। একবার লিংক তোমার দিয়ে আছে, প্রত্যেক দিনের ক্লাসের ভিডিও দিয়ে আছে, ওখান থেকে দেখে নিবা। যারা এখনো ক্লিয়ার করতে পারো নাই, ক্লিয়ার করে নিবা। আচ্ছা। এই নানা বর্ণের মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ক্ষেত্রে দেশীয় গণ্ডি বা বর্ডার এখনো পুরনো ধারণা। ঠিক আছে। তো এক সময় টেলিগ্রাম চিঠির মাধ্যমে যোগাযোগ, টেলিফোন, রেডিও, টেলিভিশন থেকে শুরু করে বর্তমান সময়ের ফেসবুক বা স্কাইপ যোগাযোগ, সবই সময়ের চাহিদা। তবে যোগাযোগ বা কমিউনিকেশনের এই উৎকর্ষতার জন্য ডিজিটাল কমিউনিকেশন ব্যবস্থা সবচেয়ে বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করছে। ডিজিটাল কমিউনিকেশন ব্যবস্থার যে সকল যন্ত্র বা ডিভাইস সমূহ বহুল ব্যবহৃত হয়, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমান সময় মোবাইল ফোন এবং কম্পিউটার। আমরা এই অধ্যায়ের বহুবিধ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং সম্পর্কে জানবো। তো এখানে দেখো অনেক কিছু বলা আছে, আমরা কি কি শিখতে যাচ্ছি, কি কি শিখবো, এই বিষয়গুলো আমরা সবকিছু এখান থেকে জানবো। তো এখন কমিউনিকেশন সিস্টেম যেহেতু শুরু, আমরা কমিউনিকেশন সিস্টেম শুরু করি, এবং আমরা হচ্ছে পার্ট 1 এবং 2। সমস্যা নাই, যাদের বই পার্ট 1 2 লেখা নাই, কিন্তু টপিকস গুলো একই পাবা। ঠিক আছে, তোমরা টপিকস গুলো দেখে নিয়ে তোমরা শুরু করবা। বর্তমানে যোগাযোগ বর্তমানে যোগাযোগ, এ দেখো, যোগাযোগের ইংরেজি কি? কমিউনিকেশন, এটা অবশ্যই মাথায় রাখবা। যোগাযোগের ইংরেজি হচ্ছে কমিউনিকেশন। বর্তমান যোগাযোগ আমাদের জীবনে এমন ভাবে জড়িয়ে গেছে যে এর যুগান্তকারী ফলাফল আমরা আমাদের চারদিকে খুব সহজে অনুধাবন করতে পারি। যেমন ফ্যাক্স, ফোন, সংবাদপত্র, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার ও তার সাথে দ্রুতগতির ইন্টারনেট এমন ভাবে ছড়িয়ে গেছে যে যে কোনো মুহূর্তে এসবের সাহায্য পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারছি। কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বোঝার আগে কমিউনিকেশন ও সিস্টেম, এই দুটি শব্দেও আগে ভালো করে বুঝে নিই। অর্থাৎ কমিউনিকেশন এবং সিস্টেম দুইটা কিন্তু আলাদা বিষয়, বিষয়টা আমাদের একটু জানতে হবে। যদিও দুইটা একে অপরের ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। কমিউনিকেশন শব্দটি ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টু শেয়ার বা আদান প্রদান। কমিউনিকেশন শব্দটির অর্থ হলো যোগাযোগ। কার সাথে কার যোগাযোগ? মানুষের সাথে মানুষের, নাকি যন্ত্রের সাথে যন্ত্রের? প্রকৃতপক্ষে যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে মানুষের সাথে মানুষের যোগাযোগই হচ্ছে কমিউনিকেশন। অন্যদিকে সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদান সময়ে গঠিত হয়ে থাকে।
তাহলে কমিউনিকেশন সিস্টেম বলতে পারস্পরিক যোগাযোগের লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত কোনো সমন্বিত ব্যবস্থাকে বুঝবো। আর এই যোগাযোগের জন্য ইলেকট্রনিক মাধ্যম যেমন টেলিফোন লাইন, ফাইবার অপটিক্স কেবল, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদি ব্যবহৃত হয়। সুতরাং যে পদ্ধতিতে, তার মানে কি, যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। তাহলে কমিউনিকেশন সিস্টেম কাকে বলে এখান থেকে তোমরা দেখতে পারছো, অবশ্যই নোট করে নিবা। যোগাযোগ প্রক্রিয়া, এরপরে কি, যোগাযোগ প্রক্রিয়া। দেখো যোগাযোগের জন্য নিম্নোক্ত প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে সংঘটিত হয়, অর্থাৎ একটা যোগাযোগ করতে গেলে তোমার কোন কোন ধাপগুলো বা কিভাবে সংঘটিত হয় তা আমরা এখন জানবো। প্রথমত হচ্ছে মেসেজ মেসেজ সিগন্যাল, ঠিক আছে, উৎপন্ন করা, যেমন কথন, কথন মানে কি, কথা বলা, সঙ্গীত মানে মিউজিক, চিত্র মানে ছবি অথবা কম্পিউটার রূপান্তর যে কোনো ধরনের হচ্ছে ডকুমেন্ট ফাইল, ঠিক আছে। তারপর মেসেজ সিগন্যাল যা প্রেরণ করতে হবে, এরপরে কি, মেসেজ সিগন্যাল যা প্রেরণ করতে হবে তা সূক্ষ্ম মাপের চিহ্ন দিয়ে, যেমন ইলেকট্রিক বা ভিজুয়াল সিগন্যালের মাধ্যমে বিবৃত করা। আচ্ছা, তথ্য প্রেরণের ব্যবহৃত মাধ্যমের মিডিয়াম জন্য উপযুক্ত করে। এখানে তথ্য প্রেরণের ব্যবহৃত মাধ্যম, এই যে মাধ্যম বলতেছে না, মাধ্যম বলতে এখানে মিডিয়াম বোঝানো হচ্ছে। বলে না যে আমরা মিডিয়ার লোক, মিডিয়া মানে কি, আমরা বলি হচ্ছে গণমাধ্যম, তাই না? দেখবা ওদের কিন্তু বলে যে আমি মিডিয়ার লোক, তার মানে কি ওরা হচ্ছে একটা মাধ্যমের লোক, ঠিক আছে। তো কোনো একটা তথ্যের মাধ্যম বা তাদের মাধ্যমে একটা তথ্য যায়, এই জন্য তাদেরকে তোমার হচ্ছে মিডিয়া বলে। তো এই মিডিয়ারই মিডিয়াম ওয়ার্ড, যেটা হচ্ছে মাধ্যম, ঠিক আছে। ওই মাধ্যম উপযুক্ত করে একটি মানসম্মত বা মানানসই সুইটেবল আকৃতি, ফর্ম, চিহ্নগুলো এনকোড করা, ঠিক আছে, এটা পড়বা। কাঙ্ক্ষিত গন্তব্যে ডেস্টিনেশন এনকোডেড চিহ্নগুলো প্রেরণ করা। কোনটা প্রেরণ করা? ডেস্টিনেশন এনকোডেড চিহ্নগুলো প্রেরণ করা। এখন এরপর হচ্ছে ডিকোডিং করা। এই যে ইনকোডিং, ডিকোডিং, এগুলো আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে গিয়ে আমরা আরো ভালোভাবে এই বিষয়ে জানতে পারবো, এগুলো ডিকোডিং ইনকোডিং কি, ঠিক আছে। তো ডিকোডিং এর মাধ্যমে মূল চিহ্ন অর্থাৎ অরিজিনাল সিম্বল পুনরুৎপাদন, রিপ্রোডিউস করার মূল মেসেজ সিগন্যাল পুনরুৎপাদনের পরে এটি পুরোপুরি প্রেরণকৃত মেসেজ সিগন্যালের ন্যায় থাকে না, ঠিক আছে। এই অসমতা যোগাযোগ ব্যবস্থা অপূর্ণতা বা ইমপারফেকশন উপস্থিতির কারণে হয়ে থাকে, তবে এই অপূর্ণতার পরিমাণ অবশ্যই নিরূপণযোগ্য বা ডেফিনেবল হতে হবে, অর্থাৎ নিরূপণ করা যায়। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে যে তোমার এক জায়গা থেকে এক জায়গায় তোমার যে ইনফরমেশন যাচ্ছে বা মেসেজ যাচ্ছে, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, কমিউনিকেশন সিস্টেম তথ্য ও যোগাযোগ ব্যবস্থার অর্থবহ করার জন্য নিম্নলিখিত কাজ করতে হবে। অর্থাৎ অর্থবহ হতে গেলে কি কি লাগবে? প্রথমত হচ্ছে উৎস এবং গন্তব্যের ঠিকানা ঠিক করা, অর্থাৎ তুমি মানে যে যে হচ্ছে গিয়া তোমার ডেটা পাঠাবে সে হচ্ছে উৎস, যে রিসিভ করবে সে হচ্ছে গন্তব্য, ঠিক আছে। এখন তাদের অবশ্যই নিজস্ব ঠিকানা আছে, যদি জিমেইলে পাঠাও তাহলে তোমাদের নিজস্ব জিমেইল আছে, যে একটা জিমেইল থেকে পাঠাচ্ছে তার জিমেইল একটা ঠিকানা, আর একটা জিমেইলে যাচ্ছে সেটা একটা ঠিকানা, অথবা তুমি তোমার স্মার্টফোনের মাধ্যমে এসএমএস করতেছো, তোমার স্মার্টফোনের যে নাম্বারটা আছে সেটা তোমার একটা ঠিকানা, ঠিক আছে, বা আইডেন্টিটি। তারপরে যার কাছে পাঠাচ্ছ তার কাছেও একটা কি আছে, রিসিভিং সিম আছে, বা সিম আছে বলেই তো সে মেসেজ রিসিভ করতে পারবে। তারপরে ডেটা পাঠানোর সঠিক পথ নির্ণয়। এখন তুমি কোন পথে বা কোন মাধ্যমে তুমি হচ্ছে গা ডেটাটা পাঠাবা বা মেসেজটা পাঠাবা। আমরা তো জানি যে কোনো বিষয় কিন্তু ডেটা, আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো শুনতেছো, এইটাও কিন্তু একটা ডেটা, বোঝা গেছে। একটা লেখা ডেটা, একটা পিকচার ডেটা, একটা ছবি ডেটা, ঠিক আছে, একটা ভিডিও ডেটা, অনেক কিছুই হতে পারে। তো ডেটার নিরাপত্তা নির্ধারণ করা, ডেটার কি করা, নিরাপত্তা নির্ধারণ করা। ডেটা পাঠানোতে কোনো ভুল হয়ে থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে নির্ণয় করা এবং সঠিকভাবে প্রেরণ করা। অর্থাৎ ডেটা পাঠাতে কোনো ভুল হয়ে থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে নির্ণয় করা এবং সঠিকভাবে কি করতে হবে, প্রেরণ করতে হবে। তারপরে ট্রান্সমিশনের সময় ডেটা যাতে হারিয়ে না যায়, অর্থাৎ তুমি ট্রান্সমিশন করার পরে তুমি নিজেই দেখতে পারতেছো না যে আসলে তুমি কি পাঠাইছো বা পাঠাইছো আদৌ গেছে কিনা। অর্থাৎ দেখবা তোমরা যখন এসএমএস করার পরে কিন্তু তোমার ওই এসএমএস বক্সে তোমার কিন্তু এসএমএস থেকে যায়,
তুমি কি লিখেছো সেটা কিন্তু তুমি নিজেও দেখতে পারো, আবার যে পায় সেও দেখতে পায়। বিষয়টা বুঝতে পারছো? বিষয়টা এরকম যে ট্রান্সমিশনের সময় ডেটা যাতে হারিয়ে না যায় সেজন্য ডেটা আদান প্রদানের সমন্বয় সাধারণকরণ করা এবং কোনো একটি ডেটা বা ইনফরমেশন হারিয়ে গেলে তা পুনরুদ্ধার করা। অর্থাৎ দেখবা যে হচ্ছে ডেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়। তুমি মেসেজ পাঠাইছো কিন্তু ফেইলড হয়ে গেছে, তুমি এই মেসেজগুলো কোথায় পেতে পারো? আউট বক্সে পেতে পারো তোমার, ঠিক আছে, বা তোমার ড্রাফট বক্সে তুমি পেতে পারো, ঠিক আছে, বা মানে ম্যাক্সিমাম মেসেজ যেগুলো যায় না সেগুলো আউট বক্সে থাকে। অথবা মেসেঞ্জারে তোমরা যদি দিতে চাও তাহলে সেগুলো তো তোমার হচ্ছে গিয়ে সামনের উপরই থাকে, তুমি ওখান থেকে পুনরুদ্ধার করতে পারতেছো। তো তথ্য সময়ের আদান প্রদান ব্যবস্থাপনা ডেটা সমূহকে মেসেজ আকারে পাঠানোর জন্য কাঠামো নির্ধারণ করা। অর্থাৎ মেসেজ আকারে পাঠানোর জন্য কি করতে হবে? তোমার হচ্ছে একটা কাঠামো নির্ধারণ করতে হবে এবং ট্রান্সমিশন ব্যবস্থা সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবস্থাপনা করতে হবে। এরপরে ডেটা কমিউনিকেশন, এই যে আমরা আস্তে আস্তে এখন একটু মানে ভালোভাবে বুঝতে পারবো, বিস্তারিত পড়া থাকবে যত আমরা এখন সামনের দিকে যাব। কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটা অন্য সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা কমিউনিকেশন। তাহলে ডেটা কমিউনিকেশন কাকে বলা হচ্ছে? এখানে দেখো, কোনো মানে একদম খাঁটি বাংলা ভাষায় পড়া, কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে পারো কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাতে পারো কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠাতে পারো অথবা একজনের ডেটা অন্য সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা কমিউনিকেশন। তো ডেটা কমিউনিকেশন করার জন্য কমিউনিকেটিং ডিভাইসগুলো অবশ্যই হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হয়। তাহলে কি ডেটা কমিউনিকেশন করার জন্য কমিউনিকেটিং ডিভাইসগুলো অবশ্যই কি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হয়। প্রধানত তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে। একটা হচ্ছে ডেলিভারি, একটা হচ্ছে কি ডেলিভারি সিস্টেম অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হবে। এরপরে অ্যাকুরেসি, অ্যাকুরেসি সম্পর্কে তোমাদের অবশ্যই আমি এর আগে বলেছি, সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে। টাইমলাইন্স কি টাইমলাইনেস টাইমলাইন্স সরি, এটা হচ্ছে টাইম লাইন্স। সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ে ডেটা ডেলিভারি করতে হবে। ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয়সমূহ আমরা এখন দেখব। এই ডেটা কমিউনিকেশনের মৌলিক বিষয় বা সিস্টেম যেটা, সেটা সাধারণত 5টি উপাদান নিয়ে গঠিত। কয়টি উপাদান নিয়ে গঠিত? 5টি উপাদান নিয়ে গঠিত। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে মেসেজ, অর্থাৎ মেসেজ যা পাঠানো হয়, মেসেজ বিভিন্ন ধরনের হতে পারে, আমি এটা আগেই বলেছি। টেক্সট হইতে পারে, ছবি হইতে পারে, অডিও সাউন্ড হইতে পারে, ভিডিও হইতে পারে ইত্যাদি। এরপরে প্রেরক, অর্থাৎ প্রেরক ডিভাইস থেকে ডেটা পাঠানো হয়, যে পাঠাচ্ছে তার ডিভাইসটাকে প্রেরক ডিভাইস বলা হচ্ছে। তো বিভিন্ন ধরনের প্রেরক ডিভাইস হতে পারে, যেমন কম্পিউটার দিয়ে পাঠানো যেতে পারে, টেলিফোন দিয়েও পাঠানো যেতে পারে ইত্যাদি, অর্থাৎ স্মার্টফোন তুমি যেটা দিয়ে তুমি পাঠাও না কেন। এরপরে রয়েছে মাধ্যম, অর্থাৎ কোন মাধ্যমে যাবে। মাধ্যম হচ্ছে পথ বা পাথ, এখানে লেখা আছে পাথ, ওই পাথ আর পথ একই জিনিস। মাধ্যম হচ্ছে কি পাথ, অর্থাৎ ফিজিক্যাল অর ওয়্যারলেস। ফিজিক্যাল জিনিসটা যদি আমরা চিন্তা করি, আমরা যদি কাউকে চিঠি পাঠাতাম তাহলে তুমি কি করতে? নিজে সশরীরে যাই ডাক বিভাগে দিয়ে আসতে, ডাক বিভাগ থেকে একজন সশরীরে সেই চিঠিটা নিয়ে সেই গন্তব্যস্থলে যেয়ে সেই চিঠিটা আবার তার হাতে পৌঁছে দিত, তাই না? এইভাবে। তো এটা হচ্ছে ফিজিক্যাল। আর ওয়্যারলেস মানে, ওয়্যারলেস বিভিন্ন মাধ্যম হইতে পারে, সেটা হচ্ছে তোমার ওয়াইফাই হইতে পারে, কোনো ব্যান্ড, তোমার হচ্ছে ব্রডব্যান্ড হইতে পারে। তো এখন দেখো আমরা পড়ি, তো মাধ্যম হচ্ছে কি? মাধ্যম হচ্ছে পথ, সেটা ফিজিক্যাল আর ওয়্যারলেস যে কোনো একটা, যার মাধ্যমে প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইস ডেটা পাঠানো হয়। যেমন টুইস্টেড পেয়ার কেবল, এই দেখো এখানে টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল, তারপরে যে ফাইবার অপটিক্যাল কেবল, যেটা হচ্ছে আমরা ব্রডব্যান্ডে ব্যবহার করি। আমরা ব্রডব্যান্ড বা ওয়াইফাই ইউজ করার জন্য যে ইন্টারনেট ব্যবহার করে থাকি, সেই ইন্টারনেট চালানোর জন্য এই যে ফাইবার অপটিক্যাল কেবল কিন্তু আমরা ব্যবহার করে থাকি। অথবা বাতাসে কোনটা? ওই যে মাইক্রোওয়েভ, যেটা আমরা হচ্ছে সিমে ব্যবহার করে থাকি, হ্যাঁ। এরপরে প্রাপক কি? প্রাপক বা রিসিভার, প্রেরক ডিভাইস থেকে পাঠানো ডেটা প্রাপক ডিভাইস গ্রহণ করে। তাহলে প্রেরক ডিভাইস থেকে পাঠানো ডেটা কে গ্রহণ করবে? প্রাপক ডিভাইস গ্রহণ করবে। বোঝা গেছে? অর্থাৎ যে পাঠাচ্ছে সে প্রেরক ডিভাইস, আর গ্রহণ করবে কে? যে নিচ্ছে তাকে বলা হচ্ছে প্রাপক ডিভাইস। তো বিভিন্ন ধরনের প্রাপক ডিভাইস হতে পারে, ওই একই কথা, যে কম্পিউটার, টেলিফোন, স্মার্টফোন সেট ইত্যাদি হইতে পারে। তো এখন কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর মধ্যে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রোটোকল। কি রয়েছে? প্রোটোকল, অর্থাৎ তথ্য আদান প্রদানের যে নিয়ম কানুন আছে, যা আসলে সফটওয়্যার আকারে থাকে, তাকে বলা হয় প্রোটোকল। তার মানে কি? এই যে তথ্য আদান প্রদানের নিয়ম কানুন, এক কথা প্রোটোকল জিনিসটা কি?
তুমি যে তথ্যটা আদান প্রদান করবা সেই তথ্য আদান প্রদানের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো আসলে কি একটা সফটওয়্যার আকারে থাকে। কি আকারে থাকে? একটা সফটওয়্যার আকারে। যেমন তোমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো, তোমরা মেসেঞ্জার ব্যবহার করো, এগুলো কি একটা সফটওয়্যার আকারে থাকে না? ঠিক আছে, তো এই যে সফটওয়্যার আকারে থাকা তাকে বলা হচ্ছে একটা প্রোটোকল। তো নির্ভুল ও দক্ষতার সাথে ডেটা ট্রান্সমিশন করার জন্য কমিউনিকেশন সফটওয়্যার বা প্রোটোকল নিচের কাজগুলো করে থাকে। অর্থাৎ এই যে তোমার হচ্ছে নির্ভুল এবং দক্ষতার সাথে কোনো ডেটা যদি তুমি ট্রান্সমিশন করতে চাও, তাহলে এই কমিউনিকেশন সফটওয়্যার বা প্রোটোকল এই যে নিচে কয়েকটা ধাপ দেওয়া রয়েছে এই ধাপগুলো ফলো করে থাকে। সেই ধাপগুলো কি কি আমরা এখন জানবো। প্রথমত হচ্ছে ডেটা সিকোয়েন্সিং। প্রথমত কি? ডেটা সিকোয়েন্সিং। ডেটা সিকোয়েন্সিং বড় তথ্যকে ছোট ছোট সুনির্দিষ্ট আকারে ভেঙে প্রেরণ করে যাতে ভুল না হয় এবং তা ভুল ভুল না হয় এবং হলে সংশোধন করা যায়। অর্থাৎ বড় তথ্যকে তুমি মনে করো যে 10-15 পৃষ্ঠা লিখে ফেলিছো, সেটা যদি তুমি পাঠাতে চাও তোমার কিন্তু ভেঙে ভেঙে যাবে। হ্যাঁ, সে একবারই রিসিভ করবে কিন্তু প্রথমত ভেঙে ভেঙে যাবে। ঠিক আছে, যাওয়ার সময় যে মাধ্যম দিয়ে যাচ্ছে সেই মাধ্যমে ভেঙে ভেঙে প্রেরণ হবে। ঠিক আছে, যাতে কোনো তথ্য ভুল না হয়। আর তথ্য যদি কোনোভাবে ভুলও হয়ে থাকে সেটা আবার কি করতে পারবা, তুমি সংশোধন করতে পারবা। তারপরে ডেটা রাউটিং। এরপরে কি? ডেটা রাউটিং। তথ্য প্রেরণের পূর্বে প্রেরক অর্থাৎ যে পাঠাবে এবং প্রাপক অর্থাৎ যে গ্রহণ করবে তাদের মধ্যে সবচেয়ে ভালো পথ খুঁজে বের করো। ভালো পথ খুঁজে বের করা মানে কি? তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো, বন্ধু তুই আজকে ক্লাস করেছিস, স্যার সাজেশন দিয়েছে তোর ফোনে, তুই পিকচার উঠাই নিয়ে আসিস, ওই পিকচারটা আমারে দে। এখন ওই পিকচারটা তুমি কিসের মাধ্যমে নিবা? সেটা তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিচ্ছো নাকি মেসেঞ্জারের মাধ্যমে নিচ্ছো? এইটা জাস্ট ফ্যাক্ট। আর এই জিনিসটাই তোমার হচ্ছে ডেটা রাউটিং। ঠিক আছে, অর্থাৎ মেইনলি পথ, মানে তুমি কোন পথে পাঠাতে যাচ্ছ। নাকি তুমি এমএমএস করার মাধ্যমে পাঠাচ্ছ, নাকি এসএমএস করার মাধ্যমে পাঠাচ্ছ, নাকি জিমেইলের মাধ্যমে পাঠাচ্ছ। এটা জাস্ট একটা পথ। ঠিক আছে, পথ খুঁজে বের করা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কোনটা তোমরা ব্যবহার করবা। ঠিক আছে, তো পথ কি জিনিস সেটা তোমরা মোটামুটি বুঝতে পারলে। এরপর হচ্ছে ফ্লো কন্ট্রোল। এরপরে কি? ফ্লো কন্ট্রোল। তথ্য প্রেরক অর্থাৎ যে পাঠাবে এবং প্রাপকের মধ্যে অর্থাৎ যে গ্রহণ করবে তাদের মধ্যে গতির তারতম্য থাকতে পারে। কিসের তারতম্য থাকতে পারে? গতির তারতম্য থাকতে পারে। গতির তারতম্য কি রকম? মনে করো আমি ব্রডব্যান্ড ইন্টারনেট চালাই, আমার হচ্ছে 10 এমবিপিএস লাইন চলতেছে, আর একজন হচ্ছে গিয়ে সিমের লাইন চালায়, তার হয়তো এক এমবিপিএস চলতেছে। তার মানে কি এদের মধ্যবর্তী যে স্পিডটা কিন্তু তোমার কি তারতম্য আছে গতির, তাই না? আমি যখন ডেটা পাঠাবো আমার ডেটা কিন্তু প্রচন্ড গতিতে যাবে, কিন্তু যে ডেটা গ্রহণ করবে তার কি হবে? সে কিন্তু আস্তে আস্তে ডেটা গ্রহণ করবে। কারণ কি আমি যখন প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট করে পাঠাচ্ছি, সে কিন্তু প্রতি সেকেন্ডে 1 মেগাবাইট করে গ্রহণ করবে। মানে বুঝতে পারতেছো? অর্থাৎ আমার 10 মেগাবাইটের একটা তোমার ফাইল পাঠাতে আমার 1 সেকেন্ড লাগবে, আর ওই 1 সেকেন্ড পাঠাতে আমার যে 10 মেগাবাইট পাঠাইছি যে ডেটাটা, সেটা যে গ্রহণ করবে তার কিন্তু 10 সেকেন্ড লাগবে। কারণ কি সে প্রতি সেকেন্ডে 1 এমবি করে করতেছে, তাহলে তার লাগবে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তো এই জন্য এই জিনিসটা আমি তোমাদের বলতেছি এই জন্য যে আসলে তথ্য প্রেরক এবং প্রাপকের মধ্যে গতির তারতম্য থাকতে পারে বা হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের এই যে ফ্লো কন্ট্রোল, কি ফ্লো কন্ট্রোল, প্রেরক ও গ্রাহকের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে গতির কম বেশি হওয়ার জন্য কোনো সমস্যা সৃষ্টি না হয়। অর্থাৎ তুমি তথ্য পাঠাচ্ছ, একজন গ্রহণ করতেছে, তার হচ্ছে গিয়ে ইন্টারনেট স্পিড কম, তোমার ইন্টারনেট স্পিড বেশি, তুমি দ্রুত পাঠাচ্ছ, সে হচ্ছে গিয়ে আস্তে আস্তে গ্রহণ করতেছে। এই জিনিসটাকেই তোমার ফ্লো কন্ট্রোলের মাধ্যমে কি করা হয়? তোমার এই নিয়ন্ত্রণ করা হয়, যাতে এই গতির কোনো কম বেশি হওয়ার কারণে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয়। এরপর হচ্ছে ইরর কন্ট্রোল। এরপরে কি রয়েছে? ইরর কন্ট্রোল। এরপর রয়েছে ইরর কন্ট্রোল। কমিউনিকেশনের প্রোটোকলের অন্যতম কাজ তথ্য আদান প্রদান প্রক্রিয়ার ভুল শনাক্ত করা এবং তার সংশোধন করা। ইরর কন্ট্রোল নিশ্চিত করে যে ডেটা ট্রান্সমিশন নির্ভুলভাবে হয়েছে। তাহলে ইরর কন্ট্রোলের কাজ কি? ইরর কন্ট্রোলের কাজ হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন নির্ভুলভাবে হয়েছে কিনা সেটা নির্ণয় করা। তো কম্পিউটার হলো ডেটা প্রসেসিং ডিভাইস। অর্থাৎ তুমি যখন কম্পিউটার ইউজ করতেছো, তোমার স্মার্টফোন ব্যবহার করতেছো, এই জিনিসগুলো তোমার কি করতেছে? ডেটাটাকে প্রসেসিং করতেছে, তোমার মেক করতেছে, তৈরি করতেছে, প্রসেসিং করতেছে। এরপরে কম্পিউটার কর্তৃক সেই প্রসেসকৃত ডেটাকে ট্রান্সক্রিপ্ট সিস্টেমের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। এখন প্রশ্ন হতে হবে ট্রান্সক্রিপ্ট সিস্টেমটা কি? এটা আমরা সামনে গিয়ে আরো ভালোভাবে আমরা বুঝবো। তো এখন আমরা মাথা নষ্ট না করি, আমরা আরো বিস্তারিত আছে এর সঙ্গে। ঠিক আছে, তো ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেম, এই যে ডেটা ট্রান্সক্রিপ্ট সিস্টেমের উপাদান হলো মডেম, ট্রান্সমিটার, সুইচ,
রিসিভার, এই জিনিসগুলো আমরা সামনে যা পড়বো। মডেম কি জিনিস, মডেমের মাধ্যমে কি হয়, ট্রান্সমিটার কি, সুইচ কি, রিসিভার কি, হাব কি, এরকম আরো অনেক কিছু আমরা পড়বো সামনে গিয়ে, ঠিক আছে? তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে রয়েছে সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল। কি সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল মানে একদম সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল কি রকম সেটা আমরা জানবো। তো এই সিম্পলিফাইড কমিউনিকেশন মডেল মূলত তিনটি অংশে বিভক্ত। কয়টি অংশে বিভক্ত? তিনটি। প্রথমত হচ্ছে সোর্স সিস্টেম। কি সিস্টেম? সোর্স সিস্টেম, অর্থাৎ সোর্স এবং ওই সোর্সের ট্রান্সমিটার থাকবে। তারপরে সেই ট্রান্সমিটার থেকে ট্রান্সমিশন সিস্টেম থাকবে, অর্থাৎ ট্রান্সমিশন হবে। অর্থাৎ তোমার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনে তোমার ডেটাগুলো সোর্স আকারে তুমি রেখেছো, সেটা প্রসেসিং হওয়ার পরে তুমি কি করবা, তোমার ট্রান্সমিট হবে। কি হবে? ট্রান্সমিট, অর্থাৎ সেন্ড হবে। দেন সেন্ড হওয়ার পরে এই যে যাওয়াটাকে মনে করো তোমার ফোনের থেকে তুমি ট্রান্সমিট করে দিলে, সেন্ড করে দিলে, তারপরে রিসিভ করার আগে এবং তোমার পাঠানোর পরে এই যে মধ্যবর্তী যে সময়, সেটা হচ্ছে ট্রান্সমিশন। ঠিক আছে? ট্রান্সমিশন টাইম। ঠিক আছে? তো এখন এই টাইমটা খুবই অল্প হয়, খুবই নগণ্য হয়, আমরা বুঝতে পারি না। তাই যদি আগে এই টাইমটা অনেক বেশি ছিল, কিন্তু এখন আমরা বিষয়গুলো দেখতে পাই না আমাদের ইন্টারনেটের ব্যাপক উন্নয়নের ফলে, 3G 4G 5G এগুলো আসার ফলে। ঠিক আছে? অথবা ব্রডব্যান্ড আমরা ইউজ করতেছি এই জন্য। তো ডেস্টিনেশন সিস্টেম বা রিসিভার অ্যান্ড ডেস্টিনেশন, এরপরে কি থাকবে? ডেস্টিনেশন সিস্টেম। তো আমরা দেখো এখানে পিকচার আকারে দেখাচ্ছে যে সোর্স সিস্টেম, সেটা ট্রান্সমিশন, এই সোর্স সিস্টেমটা কি করতেছে? ট্রান্সমিট করতেছে, করার পরে এই জিনিসটা ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ তোমার যাওয়ার পরে তোমার হচ্ছে ডেস্টিনেশন সিস্টেম কি করতেছে? রিসিভার দিয়ে রিসিভ করতেছে। বোঝা গেছে? এই দেখো এই জিনিসটা এখানে খুলে খুলে বলতেছে। প্রথমত সোর্স কি করতেছে? সোর্স সোর্স ফাইল বা তথ্যটাকে তুমি পাঠাচ্ছ, পাঠানোর সিস্টেমটা কি? ট্রান্সমিট করা। তাহলে সোর্সটা ট্রান্সমিট হইলো, ট্রান্সমিট হওয়ার পরে ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে সেটা ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ সেন্ড হচ্ছে। তারপরে রিসিভার, এই যে তোমার হচ্ছে যে ডেস্টিনেশন সিস্টেম আছে, এই ডেস্টিনেশন সিস্টেম তোমার কি করতেছে? রিসিভ করতেছে। রিসিভ করার পরে সেটা কি হচ্ছে? ডেস্টিনেশন ফাইলে একদম পারফেক্টলি উনি গ্রহণ করতে পারতেছে। এখন দেখো এই জিনিসগুলোরই আবার বিস্তারিত এখানে মোটামুটি বলা আছে, আমরা দেখি। সোর্স সিস্টেম, যে ডেটা পাঠাতে হবে বা যে ডেটা পাঠাতে হবে তা উৎস থেকে তৈরি করা হয়। কি করা হয়? তৈরি করা হয় সোর্স। উৎস হচ্ছে কম্পিউটার। উৎস হচ্ছে কি? কম্পিউটার অথবা টেলিফোন বা স্মার্টফোন, তোমরা যেটাই বলো না কেন। এরপরে রয়েছে ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ প্রেরকের কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে দিয়ে প্রেরণ করা এবং ডেটার নিরাপত্তা বিধানে একে এনকোড করা। এই এনকোড ডিকোড আমরা সামনে পড়বো, পড়লে পরে বুঝতে পারবো। মডেম কম্পিউটার থেকে ইনপুট, এ দেখো প্রথমে কি আছে? মডেম কম্পিউটার থেকে ইনপুট হিসেবে ডিজিটাল ডেটাকে গ্রহণ করে এবং ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যম দিয়ে চলাচলের উপযোগী করার জন্য ওই ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। এখন এই যে ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, এই জিনিসগুলো আমরা তৃতীয় অধ্যায়ে যায় আরো ক্লিয়ারলি জানবো। আমরা আগেও পড়াইছি। ঠিক আছে? তোমরা হয়তো ওইভাবে গুরুত্ব দিছো কিনা বা ওইভাবে পড়ছো কিনা মনে নেই হয়তো, কিন্তু এখন সামনে যেভাবে পড়ানো হচ্ছে একদম ক্লিয়ারলি সব জানতে পারবে যে কোন জিনিসটা কেমন। ঠিক আছে? তো এখন থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, তোমরা ফাঁকি দিবা না, সুন্দর করে পড়াশোনা করো। এরপরে হচ্ছে ডেস্টিনেশন সিস্টেম, মানে যে গ্রহণ করবে, এক কথা গন্তব্য ডিভাইস মানে যে গ্রহণ করবে। তো এই যে গন্তব্য ডিভাইস তোমার প্রথমত কি করবে? রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল ডেটা গ্রহণ করবে। উদাহরণ হিসেবে কম্পিউটার হইতে পারে, স্মার্টফোন হইতে পারে, টেলিফোন হইতে পারে। এরপরে সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশনের মডেল। এরপরে কি? সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেল। দেখো এখানে সিম্পলিফাইড ডেটা কমিউনিকেশন মডেলকে আবার সাধারণত কয়টি অংশে ভাগ করেছে? 5টি অংশে বিভক্ত করেছে। প্রথমত হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক, গন্তব্য। এই বিষয়ে এখন আমরা বিস্তারিত পড়ব। উৎস জিনিসটা কি? উৎস কিন্তু আমরা আগেই মোটামুটি একটু জিনিসটা বুঝে ফেলছি। ডেটা কমিউনিকেশন উৎসের কাজ হচ্ছে ডেটা তৈরি করা। সেই ডেটাটা তুমি কম্পিউটার মাধ্যমে তৈরি করতে পারো, তোমার স্মার্টফোনের মাধ্যমে তৈরি করতে পারো, যে কোনো কিছুর মাধ্যমে তুমি তৈরি করতে পারো। আর সেটার উদাহরণ হিসেবে এখানে বলছে কম্পিউটার, টেলিফোন। এরপর প্রেরক, অর্থাৎ প্রেরকের কাজ হচ্ছে, প্রেরক মানে যে পাঠাচ্ছে বা যে ডিভাইসটা পাঠাচ্ছে। ঠিক আছে? প্রেরকের কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে প্রেরণ করা এবং ডেটার নিরাপত্তা বিধানে একে এনকোড করা। একই কথা কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে। তো উদাহরণ, মডেম
কম্পিউটার থেকে ইনপুট হিসেবে ডিজিটাল ডেটা গ্রহণ করে। মডেম সবসময় কি করে, ডিজিটাল ডেটা গ্রহণ করে। তুমি অ্যানালগ ডেটা দিলেও কি করে কম্পিউটার তোমার সেই ডেটাকে ডিজিটাল ডেটায়, সরি মডেম মডেম সেই কম্পিউটার সেটা তোমার ডিজিটাল ডেটায় কনভার্ট করে, করার পরে সেটা হচ্ছে মডেমকে দেয়, বা মডেম সেটা গ্রহণ করে থাকে কম্পিউটারের থেকে। এরপরে ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে চলাচলের উপযোগী করার জন্য ওই ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। কি সিগন্যালে রূপান্তর করবে? অ্যানালগ সিগন্যালে। প্রথমত ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যাল থেকে যে গ্রহণ করে সে আবার হচ্ছে গিয়ে তোমার কি করবে, অ্যানালগ সিগন্যালটাকে গ্রহণ করে সেটাকে আবার ডিজিটালে রূপান্তর করে সে হচ্ছে মানে অরিজিনাল ফাইলটা গ্রহণ করে থাকে। এরপর দেখো মাধ্যম বা মিডিয়া, অর্থাৎ যার মাধ্যমে ডেটা ট্রান্সমিট হয় সেটি তোমার, আমি তো আগেই বলছি, তার হইতে পারে, অথবা এয়ার হইতে পারে, মাইক্রোওয়েভ যেটা সিমের মাধ্যমে করে থাকো তোমরা, অথবা তারের মাধ্যমে হইতে পারে। ঠিক আছে, সেটা হলো কোএক্সিয়াল, ফাইবার অপটিক্যাল, ঠিক আছে, যে কোনো টাইপের তার যেগুলো দিয়ে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। এরপর আছে গ্রাহক বা রিসিভার। এরপরে কি গ্রাহক বা রিসিভার। গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে ডেস্টিনেশন ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা। তাহলে রিসিভারের কাজ কি? গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে ডেস্টিনেশন ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা। অর্থাৎ গ্রাহক কি করবে, গ্রাহক মডেম, অর্থাৎ গ্রাহকের প্রান্তে যে মডেমটা লাগানো আছে ওই মডেমটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটাতে রূপান্তর করবে। দেখছো, যখন প্রেরক যখন আমরা পড়ছি, প্রেরক কি করেছিল, ইনপুট হিসেবে ডিজিটাল ডেটাকে গ্রহণ করে সেটাকে আবার কি করেছিল, তোমার অ্যানালগ সিগন্যালে রূপান্তর করেছিল। তা এরপরে যে গ্রহণ করতেছে সে অ্যানালগ সিগন্যাল গ্রহণ করবে, কারণ ওখান থেকে ডিজিটাল ডেটাকে যে পাঠাইছে সেটা অ্যানালগ করেই পাঠাইছে। তাহলে অ্যানালগ যখন রিসিভার কি করবে, তোমার হচ্ছে যে গ্রহণ করবে সে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে গ্রহণ করে সেটাকে ডিজিটালে রূপান্তর করলেই আমরা চোখে দেখতে মানে আমরা দেখতে পারবো এবং বিষয়গুলো আমরা আমাদের বোধগম্য হবে। এরপরে গন্তব্য ডিভাইস বা রিসিভার থেকে প্রাপ্ত অরিজিনাল ডেটা গ্রহণ করা। অর্থাৎ গন্তব্যের কাজ হচ্ছে বা কম্পিউটার যে গ্রহণ করছে তার কাজ হচ্ছে এই কম্পিউটারের কম্পিউটার বা তোমার হচ্ছে গিয়ে স্মার্টফোন, তার কাজ হচ্ছে এই ডেটাটাকে গ্রহণ করা, অরিজিনাল ডেটাটাকে এই সিস্টেমগুলোর মাধ্যমে। এখন দেখো ডেটা কমিউনিকেশনের ব্যবস্থা। এখন ডেটা কমিউনিকেশন ব্যবস্থার মধ্যে দেখো প্রেরক কম্পিউটারের সাথে সংযুক্ত মডেম কম্পিউটার ব্যবহৃত ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় রূপান্তর করে টেলিফোন লাইনে প্রেরণ করে। টেলিফোন লাইনে প্রেরণ করা যেতেই পারে। এবার টেলিফোন লাইন ডেটাকে অ্যানালগ হিসেবে সেটাকে প্রাপক কম্পিউটারের সাথে সংযুক্ত মডেমে পৌঁছে দেয় এবং প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত মডেম টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সংকেতকে কি করে ডিজিটাল সংকেতে রূপান্তর করে প্রাপ্ত কম্পিউটারে প্রেরণ করে নিম্ন চিত্রের সাথে প্রেরণ পদ্ধতি দেখানো হলো। এই দেখো এখানে এই সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যাল বলা হয়। দেখো এই জিনিসটা তোমাদের আমি তৃতীয় অধ্যায়ে দেখাইছিলাম যে যদি মাথা উপরে থাকে তাহলে 0 এবং মাথা যদি নিচেই থাকে, এই যে মাথা এই নিচের দিকে তোমার 0 আর যখন উপরের দিকে থাকবে তখন সেটা কি হবে, 1 হবে। এটা তোমরা জানো। এই সিগন্যালটাকে প্রেরক কি করতেছে, ট্রান্সমিটারের মাধ্যমে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে ট্রান্সমিশন করতেছে। কি করতেছে? ট্রান্সমিশন করতেছে, এই যে অ্যানালগ সিগন্যাল। এবার এই অ্যানালগ সিগন্যালকে রিসিভার কি করতেছে, রিসিভার গ্রহণ করে সেটাকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতেছে। অর্থাৎ প্রথমে ডিজিটাল ছিল সেটাকে অ্যানালগ করছে, অ্যানালগ করার পরে সেটা হচ্ছে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দেওয়ার পর যে গ্রহণ করেছে রিসিভার, সে আবার সেটা গ্রহণ করে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে নিয়েছে। ক্লিয়ার? এই বুঝিছো? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝেছি। আচ্ছা, এরপরে দেখো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও কি নেটওয়ার্কিং। তো এখন নিম্নে তথ্য প্রেরণের বিভিন্ন ধাপগুলো পর্যায়ক্রমে বর্ণিত হলো। প্রথমত ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশনের সময় যে ফাইল ডেটা সংরক্ষিত আছে তার প্রতিটি বাইটকে বাইনারিতে রূপান্তরিত করে। অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের সময় যে ফাইল ডেটা সংরক্ষিত আছে তার প্রতিটি বাইটকে কি করতেছে, বাইনারিতে রূপান্তরিত করে। কারণ বাইনারিতে রূপান্তরিত করে তার সমতুল্য ডিজিটাল ইলেকট্রনিক সিগন্যাল তৈরি করে। এখন বিষয়টা হচ্ছে আমরা যে এ লিখি, এ তো আর কম্পিউটার বোঝে না, তাহলে এটাকে কি করবে, কম্পিউটার বাইনারিতে রূপান্তর করবে। বাইনারিতে রূপান্তর করার পর যখন পাঠাবে তখন সেটাকে ইলেকট্রনিক সিগন্যাল, কিসে, ইলেকট্রিক সিগন্যাল অর্থাৎ অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে পাঠাবে। ঠিক আছে, যেমন বাইনারি হচ্ছে 0 কে 0 ভোল্ট এবং বাইনারি 1 কে 5 ভোল্ট দ্বারা উপস্থাপন করা হয়। এইটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে, এই জিনিসটা মাথায় রাখবা যে বাইনারি 0 কে কত ভোল্ট ধরা হয়, 0 কে 0 ভোল্ট ধরা হয়।
এবং বাইনারি 1K কারণ বাইনারি সংখ্যা কয়টা? দুইটা, 0 আর 1। তাহলে 0 কে কত ভোল্ট ধরা হয়? 0 কে ধরা হয় 5 ভোল্ট। 0 কে কত ভোল্ট ধরা হয়? 0 কে ধরা হয় 5 ভোল্ট। 0 কে কত ভোল্ট ধরা হয়? 0 কে 0 ভোল্ট এবং 1 কে কত ভোল্ট? 5 ভোল্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 0 কে 0 ভোল্ট, 1 কে 5 ভোল্ট। এই কথাটা কিন্তু তোমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, এটা অবজেক্টিভ হতে পারে। অথবা ডিজিটাল ইলেকট্রনিক সিগন্যালকে প্রেরক যন্ত্রের মাধ্যমে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা। অতঃপর কি? ডিজিটাল ইলেকট্রিক সিগন্যালকে প্রেরক যন্ত্রের মাধ্যমে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। এই জিনিসগুলোই তো আমরা সামনে দেখে আসলাম, সেটা আবার এখানে বর্ণনা করতেছে। তো কোনো মাধ্যমে এর বা মিডিয়ার মধ্যে দিয়ে ডিজিটাল তথ্য প্রবাহিত হলে দূরত্বের কারণে ডিজিটাল তথ্য অনেকটা পরিবর্তিত হয়ে মূল তথ্য নষ্ট হয়ে যায়। অর্থাৎ তুমি যদি শুধু ডিজিটাল ডেটা পাঠাতে চাও এবং এর মধ্যবর্তী দূরত্ব যদি অনেক বেশি হয়, তার ফলে কি হয়? তার ফলে তোমার তথ্য নষ্ট হয়ে যেতে পারে। কি হতে পারে? তথ্যগুলো নষ্ট হয়ে যেতে পারে। ফলে ডিজিটাল তথ্যকে প্রয়োগ যন্ত্রে অ্যানালগ তথ্যে রূপান্তর করতে হয়, আর এই প্রক্রিয়ায় বলা হয় মডুলেশন। তাহলে মডুলেশন কাকে বলে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা যে কোনো মাধ্যমে বা মিডিয়ার মধ্যে দিয়ে ডিজিটাল তথ্য প্রবাহিত হলে দূরত্বের কারণে ডিজিটাল তথ্য অনেকটা পরিবর্তিত হয়, মূল তথ্য নষ্ট হয়ে যায়। ফলে ডিজিটাল তথ্যকে প্রেরক যন্ত্রে অ্যানালগ তথ্যে রূপান্তর করতে হয়, আর এই প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন। এটা সুন্দর করে সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এবং উক্ত প্রেরক যন্ত্রকে বলা হয় মডুলেটর। তাহলে এই মডুলেটর কাকে বলে প্রশ্ন হতে পারে? মডুলেশন কাকে বলে প্রশ্ন হতে পারে? মডুলেশন কাকে বলে বললে পারে এখান থেকে এই পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে। বিষয়টা বোঝা গেছে? সেটা হচ্ছে এখান থেকে এই অংশটুক মডুলেশন কাকে বলে, ঠিক আছে? সেটা যদি বলে তাহলে এই অংশটুক আমাদের কি করতে হবে বলো? এই অংশটুকু আমাদের লিখে দিতে হবে মডুলেশন কাকে বলে। কিন্তু যদি বলতো মডুলেটর কাকে বলে, তখন এই টোটাল অংশটুকু আমাদের লেখা লাগতো। টোটাল অংশটাকে কি করা লাগতো? লেখা লেখা লাগতো। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে উল্লেখ্য যে মিডিয়ার মধ্যে দিয়ে অ্যানালগ তথ্য ট্রান্সমিশন হলেও তা বেশ পরিবর্তিত হয়, কারণ যে কোনো মাধ্যমে কিছু নয়েজ, দেখো এখানেও কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? অর্থাৎ মিডিয়ার মধ্যে দিয়ে যদি অ্যানালগ তথ্য ট্রান্সমিশন হলেও তা বেশ পরিবর্তিত হয়, কারণ যে কোনো মাধ্যমে কিছু নয়েজ বা বিরক্তিকর উপাদান থাকে, যা একটি সিগন্যাল আকারে মূল সিগন্যালের সাথে কি হয়? মিশে একটি পরিবর্তিত সিগন্যাল তৈরি হয়। দেখো আমি কিন্তু খুব ক্লিয়ার ক্রিস্টাল কথা বলতেছি, কিন্তু এই মাইক্রোফোনের মধ্যে কিন্তু নয়েজ আছে, ঠিক আছে? সেই নয়েজের জন্য তোমরা যখন কথা শোনো তখন হালকা শব্দ শোনা যায়। এটা হচ্ছে নয়েজ, ঠিক আছে? এবং এই নয়েজগুলো সব ধরনের ডেটার মধ্যেই কোনো না কোনো ভাবে চলে আসে, তবে এগুলোকে তোমার অনেকটাই মডিফাই করা যায়। সেটা হচ্ছে উন্নত মানের ডিভাইস ব্যবহার করলে এই জিনিসগুলো আর সমস্যা হয় না। তবে যদি উচ্চ ফ্রিকোয়েন্সি তরঙ্গের মাধ্যমে মডুলেশন করা হয়, তবে এই ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম এবং অল্প বিস্তর পরিবর্তন গ্রাহক যন্ত্র ঠিক করে নিতে পারে। অর্থাৎ যদি তোমার হচ্ছে এই ফ্রিকোয়েন্সির তরঙ্গটা যদি অনেক বেশি করে দেওয়া হয়, তাহলে এর মধ্যে যে ছোট ছোট যে সিগন্যালগুলো আছে সেইগুলোকে কি করা যায়? তোমার হচ্ছে ঠিক করে ফেলা দেওয়া যায়। এটা আমরা যদি অডিওর ক্ষেত্রে ধরি, অডিওকে আমরা অডিও এডিটিং এর মাধ্যমে নয়েজটাকে রিমুভ করতে পারি। এখন এই যে তথ্য পাঠানোর ক্ষেত্রে আবার এটা কিভাবে করবে? তথ্য পাঠানোর ক্ষেত্রে যে প্রেরক যন্ত্র আছে বা যে প্রাপক যন্ত্র আছে, এরাই হচ্ছে যে প্রাপক যন্ত্র আছে সেই হচ্ছে এই যে ভিতরে যে ফ্রিকোয়েন্সিটা এক্সট্রা যে তোমার হচ্ছে নয়েজ বা এক্সট্রা যে হাবিজাবি বিরক্তিকর সিগন্যাল রয়েছে সেটাকে রিমুভ করে দেয়। তো গ্রাহক যন্ত্র পরিবর্তিত পরিবর্তিত সিগন্যালটিকে গ্রহণ করে সেটাকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে। অর্থাৎ গ্রাহক যন্ত্র কি করে? গ্রাহক যন্ত্র পরিবর্তিত সিগন্যালটি গ্রহণ করে সেটাকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে, আর এই প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন বা মডুলেশনের বিপরীত। সরি ডিমো আমি ভুল বললাম, ডিমodulation। অর্থাৎ আগে যখন আমরা কি করলাম? মডুলেশন করলাম, তারপরে সেটা কে করলো? প্রেরক যন্ত্র করলো। কে করলো? প্রেরক যন্ত্র। আর ডিমodulation কে করে? গ্রাহক যন্ত্র। অর্থাৎ যে অর্থাৎ পরিবর্তিত সিগন্যালটি গ্রহণ করে সেটাকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে আর এই প্রক্রিয়ায় বলা হয় ডিমodulation। অর্থাৎ তোমরা এখানে কিন্তু বলা নাই, এখানে তুমি এটা বলতে পারো যে গ্রাহক যন্ত্র অ্যানালগ সিগন্যালটি
গ্রহণ করে সেটাকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, আর এই প্রক্রিয়াকেই বলা হয় ডিমডুলেশন। এইভাবে তোমরা এই সংখ্যাটা পড়তে পারো, ডিমডুলেশন। আর এই গ্রাহক বা এই যন্ত্রকে বলা হয় ডিমডুলেটর, অর্থাৎ যে এই কাজটা করে থাকে তাকে বলা হয় ডিমডুলেটর। অবশ্যই সংখ্যাটা ঠুটস্থ করে ফেলবা। সর্বশেষ গন্তব্যে অবস্থিত ব্যক্তি বা যন্ত্র এই ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে, যা কিনা কতগুলো বিটের সমষ্টি তাকে সাধারণত তথ্যমালা যেমন টেক্সট, ভিডিও, অডিও ইত্যাদিতে রূপান্তর করে। বোঝা গেছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। কালকে আমরা ব্যান্ডউইথ নিয়ে পড়বো, আরো সিগন্যালের আরো প্রচুর পড়াশোনা আছে, সেগুলো নিয়ে আমরা পড়বো। তা আজকে আমরা অনেকগুলো পড়াশোনা করে ফেলছি, এর মধ্যে কিন্তু অনেকগুলো নোট আছে, তোমরা নোটগুলো করে ফেলবা, কারণ এই নোটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় তোমার আসবে। বোঝা গেছে?